রাত তখন প্রায় 2:30। মফস্বলের এক নাম না জানা স্টেশন। প্ল্যাটফর্ম একদম ফাঁকা। শুধু শেষ মাথায় পাশাপাশি দুটো বেঞ্চে বসে আছে দুজন যুবক। দুজনেই ট্রেনের জন্য অপেক্ষারত। আসলে লাস্ট ট্রেনটা তারা মিস করেছে। ভোরের প্রথম ট্রেন আসবে সেই 4:30। ট্রেনটা মিস করলেন নাকি? হ্যাঁ, কিছু বলছেন? বলছি যে ট্রেনটা মিস করেছেন বুঝি? শুধু ট্রেন কেন, কত কিছুই মিস করে ফেলেছি। যাকে, তা আপনি কি ট্রেনের অপেক্ষায় বসে আছেন? না, তবে সময়ের অপেক্ষায় নিশ্চয়ই বসে আছি বলতে পারেন। মানে কখন এই রাত কেটে ভোরের আলো ফুটবে। বাহ, বেশ দারুণ বললেন তো কথাটা। যাক, ভালোই হলো। ভাবছিলাম হয়তো আমি এই স্টেশনে সম্পূর্ণ একা। অন্তত একটা গল্প করে সময় কাটানোর মতো মানুষ পাওয়া গেল। হ্যাঁ, তা ঠিক বলেছেন। নমস্কার, আমি সৃজন হালদার। আমি অনিন্দ চৌধুরী। তা মশাই, কি করা হয় আপনার? মানে জব নাকি বিজনেস? না না, কোনোটাই নয়। আমি একজন থিয়েটার আর্টিস্ট। আপনি থিয়েটার করেন? বাহ 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 বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু ওতে তো পয়সা কড়ি খুব একটা নেই শুনেছি। ঠিকই শুনেছেন, টাকা নেই, শুধু আছে একটা নেশা। ভেবেছিলাম একদিন খুব বড় অভিনেতা হব। স্টেজের আলোটা যখন মুখের উপর পড়তো মনে হতো গোটা দুনিয়াটা আমার। সিনেমা সিরিয়ালে চান্স পাওয়ার জন্য দিনের পর দিন স্টুডিও পাড়ায় কত যে ঘুরেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি বলতে চাকরি করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। তা বললে কি হয় বন্ধু, পেট তো আর হার্ট বোঝে না। বোঝে না তো, একদম ঠিক বলেছেন, সত্যিই বোঝে না। বাস্তব জগৎটা থিয়েটারের মায়াবী জগতের থেকে একদম আলাদা। তাই তো দেনার দায়ে গলা অবধি ডুবে গেলাম। চারপাশের লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই সবাই এক ঘরে করে দিল। সবার চোখে আমি একটা আস্ত বেকার। মনে হচ্ছিল গোটা দুনিয়া একদিকে আর আমি অন্যদিকে। কিন্তু তবুও আমার জোর ছিল আমার ভালোবাসা, স্নিগ্ধা। ভেবেছিলাম গোটা দুনিয়া আমার হাত ছাড়লেও স্নিগ্ধা কোনোদিন ছাড়বে না। ওকে খুব ভালোবাসতাম। কিন্তু শুনেছি অভাব যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা নাকি তখন জানলা দিয়ে পালায়। আর আমার কপালে তো অভাব প্রথম থেকেই ছিল। তাই স্নিগ্ধা সেটাই করলো যেটা ওর অনেক আগেই করার কথা ছিল। ছেড়ে দিল আপনাকে? হ্যাঁ, একদিন আমাকে ডেকে বলল, তুমি এখনো একটা চাকরি জোগাড় করে উঠতে পারোনি। থিয়েটার করে নিজের সময়টা নষ্ট করেছো এত বছর ধরে। একটা কথা পরিষ্কার শুনে রেখে দাও, আমার বাড়ির লোক তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমাকে কিছুতেই তুলে দেবে না। তাই প্লিজ আমাকে ভুলে যাও, আমার সাথে আর কোনো যোগাযোগ রেখো না। দেখো, আমি শুধু শুধু আর মায়া বাড়াতে চাই না। তাই ব্যাপারটা এখানেই শেষ হোক, এটাই আমি চাই। জানেন, চোখের সামনে দেখলাম আমার এত বছরের ভালোবাসা একটা একটা সরকারি চাকরিওয়ালা ছেলের হাত ধরে চলে গেল আমার সামনে দিয়ে। ওই দিন আমার ভেতরে যে অভিনেতার সত্তাটা ছিল সেটা মরে গেল। এরপর আর লড়াই করার কোনো কারণই বেঁচে ছিল না আমার কাছে। আমি হেরে গেলাম ভাই, চূড়ান্ত হেরে গেলাম। গোটা দুনিয়ার কাছে, এমনকি নিজের ভালোবাসার কাছেও। এটাই তো সমাজের বাস্তব চিত্র।
সমাজটাই এরকম। পকেট ভারী না হলে এখানে ভালোবাসার কোনো দাম নেই। তবে মন খারাপ করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করে আর কি কোনো লাভ আছে? যা হবার তা তো হয়েই গেছে। যাই হোক, আমি তো আমার গল্পই আপনাকে শুনিয়ে যাচ্ছি। তাই এবার একটু আপনার গল্পটাও শুনি। আমার গল্প আর কি বলবো, একটা কর্পোরেট কোম্পানিতে জব করি, মাসে 15,000 টাকার স্যালারি, সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটনি। এই হচ্ছে আমার জীবন। তবে আমার একটা নেশা ছিল, ভয়ঙ্কর নেশা, রিল ভিডিও করার নেশা। ছিল মানে? এখন আর নেই? ওই নেশাই তো আমার জীবনে কাল হলো। আমার পুরো দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গেল। বাবা, বলেন কি? রিল বানানোর জন্য আপনার জীবনে যখন এত গন্ডগোল হয়েছে, তখন তো পুরো গল্পটা ভালো করে শুনতে হচ্ছে মশাই। আমি যে অফিসে কাজ করতাম সেখানেই কাজ করত তিয়াশা, আমার কলিগ। খুব ভালো বন্ধু ছিলাম আমরা। আসলে এই তিয়াশার সাথে বিগত বেশ কয়েকদিন ধরে ডুয়েট রিল বানাতে শুরু করলাম সোশ্যাল মিডিয়াতে। কিন্তু জানতাম না আমাদের এই রিল বানানোটা সবাই ভালো চোখে দেখবে না। আমাদের এই রিল দেখে তিয়াশার বয়ফ্রেন্ড সুব্রত প্রচণ্ড রেগে গেল। ও ভাবতে শুরু করলো যে আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। তাই আমার নামে চারিদিকে বদনাম ছড়ানোর চেষ্টা করতে লাগলো, আমার চরিত্রে দাগ লাগাতে থাকলো, আমাকে রীতিমতো হুমকি দিতে থাকলো যাতে আমি তিয়াশার থেকে দূরে থাকি। শুধু তাই নয়, রিল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়ার জন্য ভয় দেখাতে লাগলো। তা আপনি ভিডিওগুলো ডিলিট করেননি? না, করিনি। কেন করব? একটা ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়াতে একসাথে রিল বানানো মানেই সেটা খারাপ? আর সমাজের চারিদিকে যে এত নোংরামি চলছে তার বেলায়। তারপর কি হলো? একদিন তিয়াশা আমাকে বলল, অনিন্দ প্লিজ অশান্তি করো না, রিল ভিডিওগুলো ডিলিট করে দাও, আমি আর কোনো রকম অশান্তি চাই না। আমি বললাম, আমি তো কোনো অন্যায় করিনি, চুরি করিনি, কারোর কোনো ক্ষতিও করিনি। কে কি ভাবলো তার ভয়ে আমি কেন মাথা নোয়াবো? নিজেরা ঠিক থাকলেই তো হলো। আমি তো তিয়াশাকে কোনোদিন খারাপ নজরে দেখিনি। ওকে আমি বন্ধু ভাবতাম। বন্ধুত্ব ছাড়া আমাদের মধ্যে কিছুই ছিল না। ও আমাকে বন্ধু ভাবতো। একসাথে রিল ভিডিও বানিয়েছি তো কি হয়েছে? এটা কি খুব খারাপ? বন্ধুর সাথে রিল ভিডিও তো বানানোই যায়। কি এমন অন্যায় করে ফেলেছি আমরা? আমি ভিডিও ডিলিট করিনি সৃজন। আমার আত্মসম্মানে বেঁধেছিল, জেদ চেপে গেছিল মাথায়। যাই হয়ে যাক না কেন ভিডিও আমি ডিলিট করব না। কিন্তু আমি জানতাম না আমার এই সিদ্ধান্তটাই আমার জীবনটা তছনছ করে দেবে। জেদ বড় খারাপ জিনিস সৃজন। মানুষ সব সময় নিজের জেদ বজায় রাখতে পারে না। তাই তো কখনো কখনো নিজের জীবন দিয়ে সেই জেদ চোকাতে হয়। নিজের জীবন দিয়ে চোকাতে হয় মানে? কি হয়েছিল তারপর? অফিস থেকে ফেরার পথে রাস্তায় আমার পথ আটকে দাঁড়ালো সুব্রত আর তার দলবল। এরপর আমার মাথায় রডের বাড়ি মেরে আমাকে মেরে ফেলল। তারপর নিজের রাগ মেটাতে সমানে আমার বুকে পেটে ছুরি দিয়ে আঘাত করতে থাকলো। তারপর আমার বডিটাকে সবাই মিলে নিয়ে গেল রেল লাইনের ধারে। তারপর আমাকে রেল লাইনের উপর ফেলে দিল, যাতে লোকে ভাবে
আমি ট্রেনে কাটা পড়ে মারা গেছি। সাপও মরল, আবার লাঠিও ভাঙল না। তার মানে আপনি মারা গেছি। আপনার সামনে যে আছে সে শুধু একটা প্রেতাত্মা। কি মশাই, ভয় পাচ্ছেন নাকি? ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই। ভোরের ট্রেন আসছে, তার শব্দ দূর থেকে শোনা যাচ্ছে। এখনো স্টেশনে ঢুকতে প্রায় 1 মিনিট। অনিন্দর আত্মা বলে উঠল, এই দেখুন মশাই, আপনার ট্রেন আসছে। আর আপনাকে ভূতের সাথে বসে গল্প করতে হবে না। যান, আপনি আপনার বাড়ি ফিরে যান। বাড়ি? হ্যাঁ, হে কি মশাই, আপনি হাসছেন যে? তবে একটা কথা মানতেই হবে, আপনার সাহস আছে মশাই। নয়তো আপনার সামনে একজন প্রেতাত্মা বসে আছে দেখে আপনার অজ্ঞান হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনি এখনো যেভাবে আমার সামনে বসে আছেন, একজন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভবই নয়। ঠিক ধরেছেন আপনি। আমি কোনো মানুষ নই। আমিও এখন আপনার মতো মনুষ্য জগৎ ছেড়ে প্রেত দুনিয়ায় চলে এসেছি। সে কি? হে, আপনি কি বলছেন? ঠিক কথাই বলছি। অভাবের সাথে লড়াই করতে করতে কখন জানি না জীবনের অর্ধেক সময় পেরিয়ে এসেছি। চাকরির চেষ্টা করেও চাকরি পাইনি। না তো আমার কাছে ঘুষ দেওয়ার মতো টাকা ছিল, আর না তো সুপারিশ করার মতো কোনো দাদা দিদি ছিল। সব থেকে বড় কথা, আমি ভেঙে পড়েছিলাম পুরোপুরি। একদিন একটা চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখতে পেলাম স্নিগ্ধাকে। সে একা নেই, তার সাথে একটা ছেলে আছে। বুঝলাম এই হলো স্নিগ্ধার জীবনের নতুন সঙ্গী, যাকে পেয়ে স্নিগ্ধা আমার হাত ছেড়ে দিয়েছে। ওরা দুজন হাত ধরে কোথায় যেন যাচ্ছিল। আমিও কোনো দিকে না তাকিয়ে ওদের পিছনে যেতে থাকলাম। কিন্তু যেতে যেতে ভুলেই গেছিলাম আমি তো মরীচিকার পিছনে দৌড়চ্ছি। হঠাৎ একটা ট্রেনের শব্দ, আর তারপর সব শেষ। নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখতে দেখতে কখন যে রেল লাইনের উপর এসে গেছিলাম বুঝতেই পারিনি। রেলে কাটা পড়লাম। তাই এখন এই রেল স্টেশনটাই আমার বাড়ি। তার মানে আমরা দুজনেই এই প্ল্যাটফর্মের চিরস্থায়ী যাত্রী। আমি আমার জেদের বলি হলাম, আর আপনি আপনার আবেগের। একদম ঠিক বলেছেন। চলুন অনিন্দবাবু, এবার বোধ হয় আমাদের ওঠার সময় হলো। দেখুন, রাত ফুরিয়ে ভোর হয়ে আসছে। হ্যাঁ, অন্ধকারটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, আলো ফুটছে। স্টেশনে মানুষের আনাগোনাও শুরু হবে একটু পরেই। ঠিক তাই। আলো ফুটলেই এই নিঝুম স্টেশন চত্বরটা আবার মানুষের ভিড়ে ভরে উঠবে। ওদের ব্যস্ততা আর কোলাহলের মাঝখানে আমাদের থাকাটা ঠিক হবে না। বেশ, চলুন তাহলে ওঠা যাক। আবার যখন মাঝরাত হবে, চারপাশটা চুপচাপ হয়ে যাবে, তখন আমরা দুজনে আবার এই প্ল্যাটফর্মে আসব। আবার না হয় একসাথে বসা যাবে, কথা হবে,
জমানো কোনো নতুন গল্প শোনা যাবে। কি বলেন মশাই? হ্যাঁ, রাতের অন্ধকার কেটে গিয়ে একসময় ভোর হয়, কিন্তু সৃজন আর অনিন্দর জীবনে আর কোনোদিন ভোর আসবে না। ওদের গল্পটা আসলে আমাদের সমাজেরই একটা আরশি। সৃজনের মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কিভাবে একজন শিল্পীর প্রতিভাটাকে টাকার দাঁড়িপাল্লায় মাপি। একটা ছেলের ব্যাংক ব্যালেন্স দেখে আমরা তার ভালোবাসার যোগ্যতা বিচার করি। এই সমাজ একজন ক্রিয়েটিভ মানুষকে সম্মান দিতে জানে না, তাকে বেকার তকমা দিয়ে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর অনিন্দর মৃত্যু আমাদের শেখায় বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মোহ আর মিথ্যে ইগো আমাদের কতটা বিষাক্ত করে তুলেছে। একটা সামান্য রিল ভিডিও অকারণ সন্দেহ আর আক্রোশের বশবর্তী হয়ে একটা তরতাজা প্রাণ কেড়ে নিতে মানুষের হাত কাঁপে না? আসুন, মানুষ হিসাবে আমরা আর একটু সংবেদনশীল হই। টাকার চেয়ে প্রতিভাকে আর ইগোর চেয়ে মানুষের জীবনকে বেশি দাম দিতে শিখি। না হলে এভাবেই রোজ রাতে কোনো না কোনো স্টেশনে নতুন কোনো সৃজন আর অনিন্দর গল্প জন্ম নেবে।